আমন্ত্রণ জানাচ্ছি দেশ সন্ধ্যায়। আপনাদের সাথে আছে আমি সুরভি তরণী। আজকে আমরা দেশ সন্ধ্যায় আলোচনা করব ছাত্র রাজনীতি কতটা ছাত্র বান্ধব এই বিষয়টি নিয়ে, এবং আলোচনার জন্য আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন আমার ডান পাশে রয়েছেন শেখ তানভীর বাড়ি হামিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জসিমউদ্দিন হল ছাত্রদলের সাবেক আহ্বায়ক, এবং তার পাশে রয়েছেন জাবির আহমেদ জুবেল, বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক। আপনাদের দুজনকে আজকে আমাদের দেশ সন্ধ্যায় স্বাগত জানাচ্ছি। আমি প্রথমে শেখ তানভীর বাড়ি হামিম, আপনার কাছ থেকে একটু শুনতে চাই যে আপনি নিজেও জানেন যে বাংলাদেশের ছাত্র রাজনীতি নিয়ে জনমত বিভক্ত রয়েছে। একাংশ মনে করেন যে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি ক্যাম্পাসে সন্ত্রাস, হল দখল, বিশৃঙ্খলা সৃষ্টি করে, আবার আরেক অংশ মনে করে, বিশেষ করে হচ্ছে যারা সাধারণ শিক্ষার্থী এবং অভিভাবক, তারা মনে করে যে এই যে গেস্ট রুমে নির্যাতন, এইসব শিক্ষার পরিবেশ আসলে নষ্ট করে রক্ষায়, এবং শিক্ষার পরিবেশ রক্ষায় তারা ছাত্র রাজনীতির সম্পূর্ণ বিপক্ষেও অবস্থান নিয়েছেন। আসলে আপনি কি মনে করেন যে আমরা তো জানি যে প্রধানত ছাত্র সংগঠনগুলো ছাত্র রাজনীতিকে আসলে লালন করে যে নেতৃত্ব তৈরির একটি মাধ্যম হিসেবে, আপনি কি মনে করেন? না, দেখুন, প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। আমার ব্যক্তিগত অভিমত হলো ছাত্র রাজনীতি এটা একটা কো কারিকুলার অ্যাক্টিভিটিস, অর্থাৎ একজন শিক্ষার্থী যখন আমাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে ভর্তি হয়ে সে কিন্তু বিভিন্ন ক্লাবিং করে। সে ডিবেটিং সোসাইটিতে যায়, সে সাংবাদিক সমিতিতে যায়, সে নাট্য সংসদে যায়, ভেরিয়াস টাইপ অফ পরিবেশের সাথে সে নিজেকে অ্যাডাপ্টেশন করতে কিন্তু অভ্যস্ত করে তোলে এবং তার স্কিল ডেভেলপমেন্টের জন্য। ঠিক একইভাবে কোনো শিক্ষার্থী যদি তার বিশ্ববিদ্যালয় বা কলেজ ক্যাম্পাসে ভর্তির পরে সে যদি মনে করে যে আমি একটি ছাত্র সংগঠনের আদর্শে অনুপ্রাণিত হয়ে সেই ছাত্র সংগঠনটি করব, সেটি করার মাধ্যমে আমি আমার ভেতরকার যে স্কিল সেটিকে বাড়াবো। দেখুন, আপনার যারা বাংলাদেশ টিমে আজকে ক্রিকেটার হয়েছে প্রত্যেকে কিন্তু আপনার পেশাদারিত্বের কারণে ক্রিকেটার হয়নি। বেশিরভাগ যারা ক্রিকেটার হয়েছে তাদের সাক্ষাৎকার শুনলে আপনি দেখবেন যে তারা এক ধরনের শখের বসে প্রথম ক্রিকেট খেলতে শুরু করে। পরবর্তীতে তারা যখন মনে করে যে এখানে তাদের ক্যারিয়ারটা তারা এস্টাবলিশ করবে, সেটেল করবে, তারা কিন্তু ক্রিকেটকে পেশাদারিত্ব হবে না। ঠিক একইভাবে কোনো শিক্ষার্থী যদি ছাত্র সংগঠন হিসেবে ছাত্রদলে যুক্ত হতে চায় এবং সে যদি মনে করে যে না আমি পড়াশোনার পাশাপাশি ছাত্র রাজনীতি করবো, আবার একটা পর্যায়ে যায় সে যদি মনে করে যে না আমি এখানেই আমার ক্যারিয়ারটাকে বিল্ড আপ করবো, আমি এখান থেকে ছাত্র রাজনীতি শেষ করে জাতীয় রাজনীতিতে নেতৃত্ব দেবো, সেক্ষেত্রে সে কিন্তু ছাত্র দলের রাজনীতি করতে পারে। আমাদের ব্যক্তিগত অভিমত, ছাত্র রাজনীতি হলো কো কারিকুলার অ্যাক্টিভিটিস, কিন্তু মাঝে গত 17 বছরের ছাত্র রাজনীতির নামে শিক্ষার্থী যে বান্ধব একটি পরিবেশ, সেই পরিবেশকে বিভিন্নভাবে বিপন্ন করা হয়েছে। ঠিক একইভাবে আমরা দেখছি যে এত বড় একটি জুলাই আগস্ট গণঅভ্যুত্থান হওয়ার পরেও কিন্তু যে পুরানো যে কালচার, সেই কালচার এখনো কাল্টিভেটেড হচ্ছে, এবং আমার মনে হয় যে এটি আরও 2-3 বছর চলতে পারে। কেননা আজকে যারা 5 আগস্টের পরে সেই ছাত্র রাজনীতি চর্চা করছে প্রত্যেকে গত 17 বছরে বিভিন্নভাবে অ্যাফেক্টেড হয়েছে, এবং তাদের বেশিরভাগই কিন্তু মনস্তাত্ত্বিকভাবে একটি সেটেল হয়ে গেছে, ওটাই ছাত্র রাজনীতি। কিন্তু এখন যারা নতুন শিক্ষার্থীরা আসছে তারা জানে যে আসলে ছাত্র রাজনৈতিক পরিবেশ কি হওয়া উচিত, কারণ এখন তারা কিন্তু একটি পরিবর্তনের সুর তারা কিন্তু দেখতে পাচ্ছে। পরিবর্তনের পর তো আমরাও আশা করেছিলাম, বিশেষ করে আমি আজকে ব্যক্তিগতভাবে যখন হচ্ছে পুরনো পত্রিকাগুলো যখন একটু ঘাটাঘাটি করছিলাম, তখন দেখছিলাম যে 5 আগস্টের পরে ম্যাক্সিমাম অভিভাবকরা এবং শিক্ষার্থীরা ছাত্র রাজনীতি বন্ধের পক্ষে মত দিয়েছেন, এবং মোটামুটি বেশ ভালোই সেই শতাংশ ছিল, 93% কোনো জায়গায়, কোনো জায়গায় 82%। যাই হোক, আমি এ পর্যায়ে একটু জাবির আহমেদ জুবেল আপনার কাছে জানতে চাই, আপনিও কি তাই মনে করেন কিনা যে ছাত্র রাজনীতি এক ধরনের কো কারিকুলার অ্যাক্টিভিটিস, এটি স্কিল ডেভেলপমেন্টের অন্যতম একটি মাধ্যম? আমি অবশ্যই সেটা মনে করি না। হামিম যেটা বললো যে ছাত্র রাজনীতি একটা কো কারিকুলাম অ্যাক্টিভিটি এবং স্কিল বৃদ্ধির যে ব্যাপার, সেটা কোনোভাবেই ছাত্র রাজনীতি না। ছাত্র রাজনীতি প্রথমত এবং সর্বশেষ জিনিসটা হচ্ছে সেটা অধিকার আদায়ের প্রশ্নের, এবং অধিকারকে কেন্দ্র করে ছাত্রদের যে সংগঠিত রূপ, সেটাই আসলে ছাত্র রাজনীতি আমরা দেখি। এই অধিকারের জায়গাটা অনেক বিস্তৃত। আমরা যদি ছাত্রদের শিক্ষার অধিকারের কথা বলি, হ্যাঁ, ঠিক একই রকম ভাবে হচ্ছে একটা সার্বিকভাবে দেশের উন্নততর বিশেষত শিক্ষার আলোকপ্রাপ্ত যে জনগোষ্ঠী আমরা ছাত্র সমাজকে বলি, তাদের দাবি দায়িত্ব এবং হচ্ছে কর্তব্যের মধ্যেও পড়ে, এবং মোটা দাগে এটা অধিকারবোধের সচেতনতার জায়গা থেকেই হয় যে বৃহৎ রাজনৈতিক যে লক্ষ্য অর্জন কিংবা হচ্ছে সীমাহীন দুর্নীতি, নিপীড়ন, নির্যাতনের বিরুদ্ধে কথা বলাটা হচ্ছে ছাত্র রাজনীতির মূল বিষয়। এবং ছাত্র রাজনীতিকে নিয়ে নানান ধরনের যে স্টিগমা তৈরি হয়েছে, সেই স্টিগমা হামিমের ভাষ্য মতে যে গত 17 বছরে হয়েছে, সেটা কিন্তু না। এই ছাত্র রাজনীতি এখন যে আপনি যে দিলেন যে ছাত্র রাজনীতি বন্ধের পক্ষে অভিভাবকরা মতামত দিচ্ছেন এত পার্সেন্ট, এই অভিভাবকরা আসলে কোন সময়ের অভিভাবক? যখন হচ্ছে তারা শিক্ষার্থী ছিলেন, তারা মূলত হচ্ছে 90-এর দশক এবং 80-এর দশকের শিক্ষার্থীরাই ছিলেন কিন্তু তখন, এবং তারা একটা ভয়ঙ্কর একটা অবস্থা দেখছিলেন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। আমরা
মানে ওই সময়কে যদি বাদ দিয়ে ওইখানকার ওই সময়ের যে অস্ত্রের ঝঞ্ঝনানির যে রাজনীতি, সেই অস্ত্রের ঝঞ্ঝনানির রাজনীতি আমরা ছাত্রদলকে করতে দেখেছি। শিক্ষার্থী আবরার ফাহাদের যে ঘটনাটা ঘটেছিল তারপরেও কিন্তু একটা মতামত জরিপ হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, আমি বললাম যে এটা শুরুটা কিন্তু এই জাস্ট রিসেন্ট সময় না, এই শুরুটা হয়েছে সেই 80-র দশকে, এবং সেই 80-র দশকে ছাত্রলীগ, ছাত্রদল, ইসলামী ছাত্র শিবির একের পর এক হত্যার রাজনীতির লিপ্ত ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের দিকে যদি তাকাই, একটার পর একটা বড় বড় মানে নাম আমরা পাবো, অবি গ্রুপের নাম পাবো, আমরা নেহরু গ্রুপের নাম পাবো, আমরা ইলিয়াস গ্রুপের নাম পাবো। এমনও হয়েছে তৎকালীন সময়ে খালেদা জিয়া আমাদের হচ্ছে ভিসির কাছে খোলা চিঠিতে আহ্বান জানাইতেছেন তাদের বিরুদ্ধে আপনি শাস্তি গ্রহণ করেন, ভিসি আবার বলতেছেন আপনার সন্তানদেরকে সামলান। এই ধরনের ঘটনা ঘটছে। ফলত ছাত্র রাজনীতির নামে যে সন্ত্রাস, সেই সন্ত্রাসটা আসলে ক্ষমতাসীন রাজনীতির একটা মানে ক্ষমতার অংশীদারিত্বের ব্যাপার থেকে আসলে তৈরি হয়। সবাই তাদের মানে ছাত্র সংগঠনকে লাঠিয়াল বাহিনী বানাতে চায়। শিবিরকে যেরকম জামাত ইসলাম বানাইছে ইয়ের ক্ষেত্রে, ছাত্র দলের ক্ষেত্রেও কিন্তু বিএনপি করছে, আওয়ামী লীগের ক্ষেত্রেও কিন্তু মানে ছাত্রলীগকে তারা এইভাবে ব্যবহার করছে। ফলে ছাত্র রাজনীতির জিনিসটাকে নিয়ে সমাজের মধ্যে ব্যাপক পরিমাণে স্টিগমা তৈরি হয়েছে। অধিকারবোধের জায়গা থেকে বরং হচ্ছে ক্ষমতার মারামারিটা হয়ে গেছে ছাত্র রাজনীতির মূল বিষয়, সেটাই হয়ে গেছে প্রতিবন্ধকতা। আমি আবারও আসবো আপনার কাছে জুবেল। আমি এ পর্যায়ে হামিম আপনার কাছ থেকে জানতে চাই যে এই যে রাজনৈতিক দলগুলোর বিশেষ করে সব সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে যে এক প্রকার নাক গলানো, এটি আপনি আসলে কিভাবে দেখেন? দেখুন, আমি প্রথমে জুবেল ভাই বললেন আসলে সমস্যা হচ্ছে আমরা যখন বলি অনেক ভালো বলি, কিন্তু কাজগুলো করি খারাপ। ওনাদের কেন্দ্রীয় ছাত্র সংগঠনের সভাপতি বা সেক্রেটারি কয়েকদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় এত অকথ্য ভাষা, অশ্রাব্য ভাষায়, যেগুলো আমরা দেখে থাকি যে জামাত শিবির যেই পরিবেশে অভ্যস্ত করে তুলছে আমাদেরকে, সেই পরিবেশে সেই অশ্রাব্য ভাষায় তিনি বর্তমান প্রধানমন্ত্রীকে নিয়ে অকথ্য ভাষা এবং তার মেয়েকে নিয়ে আজেবাজে মন্তব্য করলেন। আমরা চাই যে আপনি প্রধানমন্ত্রীর যে সমালোচনার ঊর্ধ্বে বিষয়টি এমন নয়, তার বিভিন্ন কার্যক্রম নিয়ে, তার কর্মকাণ্ড নিয়ে দেশের রাষ্ট্র কীভাবে পরিচালিত হবে এটা নিয়ে অবশ্যই আমাদের ভিতরে ডিবেট হবে, আমাদের তো তর্ক বিতর্ক হবে, আমাদের তো যুক্তি খণ্ডাবো, কিন্তু কাউকে অশ্রাব্য ভাষায় কটূক্তি করব, বিদ্বেষ ছড়াবো, বিষেধগাত ছড়াবো, এটা কিন্তু হতে পারে না। উনি বললেন একসময় অস্ত্রের ঝঞ্ঝানি ছিল, এটা বাংলাদেশের ঐতিহাসিক সত্য। সেটা সকল ছাত্র সংগঠন বা তখনকার পরিবেশ ছিল, যুদ্ধ পরবর্তী বাংলাদেশের এরকম একটি পরিবেশ ছিল। কিন্তু এখন আমরা দেখছি শব্দ সন্ত্রাস। আগে আমরা দেখেছি অস্ত্রের সন্ত্রাসী, এখন দেখি এই যে শব্দের সন্ত্রাস, যেটা ওনাদের ছাত্র সংগঠন সহ ছাত্র শিবির প্রতিনিয়ত করছে। অর্থাৎ এক ধরনের মানে ক্যাম্পাসকে উত্তল করার জন্য, এক ধরনের বিশেষ পরিস্থিতি তৈরির জন্য তারা বারংবার বিষেধগাছ ছড়াচ্ছেন, বিদ্বেষ ছড়াচ্ছেন। এই বিষয়গুলো কিন্তু আমাদের আমলে নেওয়া উচিত। আমরা চাচ্ছি যে সবসময় আমাদের একটি কনস্ট্রাকটিভ সমালোচনার মাধ্যমে আমাদের ক্যাম্পাস কিভাবে চলতে পারে, ক্যাম্পাসের শিক্ষার্থীদের পরিবেশ কিভাবে নিশ্চিত হতে পারে, শিক্ষার্থীদের অধিকার আদায়ে আমরা কিভাবে ঐক্যবদ্ধভাবে চলতে পারি, সেই বিষয়গুলো কিন্তু আমাদের আলোচনার বিষয়। আরেকটি বিষয় হলো, আপনি প্রশ্নটি করলেন যে সরকারি ছাত্র সংগঠনগুলো, রাজনৈতিক দলগুলো যেভাবে ছাত্র সংগঠনগুলোকে নিয়ন্ত্রণ করতে চায়, এটি আসলে আপনি কিভাবে দেখেন? দেখুন, আপনার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কিন্তু একমাত্র ছাত্র দল, রাজনৈতিক দল যারা এই পর্যন্ত কখনোই কিন্তু ছাত্র দলকে তাদের লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করেনি, বরং ছাত্রদল সবসময় অন্যায়, নিপীড়ন, অত্যাচার, নির্যাতনের মুখে দেশের মানুষের পক্ষে দাঁড়িয়েছে। এবং আপনি যদি দেখেন, যদি ইতিহাস দেখেন, সেখানে আপনি দেখবেন যে ছাত্রদলের ইতিহাস কিন্তু সবসময় গণতন্ত্র পুনরুদ্ধারের ইতিহাস। 90-এর গণ অভ্যুত্থান বলুন, 2007-এর 1/11 সরকার বলুন, সে সময় ছাত্রদলের একটি বিরাট ভূমিকা রয়েছে। এমনকি এই 24শে জুলাই গণ অভ্যুত্থান বলুন, ছাত্রদলের নামে কিন্তু কেউ এককভাবে মোটা দাগে এভাবে বলতে পারবে না যে ছাত্রদলকে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করা হয়েছে। এই গণ অভ্যুত্থানকে আবার রাজনৈতিক দলগুলো পুঁজি করছে কিনা সেটাও তো দেখার বিষয়। আমি আসবো আবার আপনার কাছে হামিম। আমি এই পর্যায়ে জুবেল আপনার কাছ থেকে একটু জানতে চাই যে এই যে হামিম সাহেব বললেন যে অকথ্য ভাষার ব্যবহার, এটি আসলে প্রয়োজন কি খুব বেশি? আর তাই যদি হয়ে থাকে তাহলে কিভাবে ছাত্র রাজনীতি নিজেই শুদ্ধ ও শক্তিশালী হবে? হামিম বললো যে শব্দ সন্ত্রাস, আমরা শব্দ সন্ত্রাসের বিপরীতে আমরা আবার অস্ত্রের সন্ত্রাসও কিন্তু এই মানে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও দেখেছি এবং তার পরবর্তী সময়ে বিএনপি সরকার আমলেও দেখেছি। আমরা এই চট্টগ্রাম সিটি কলেজ দেখেছি, আমরা ঈশ্বরদী সরকারি কলেজে দেখেছি, আমরা ইয়েতে দেখেছি, বিশেষত তিতুমির কলেজে দেখেছি, এমনকি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আমরা এই ধরনের সন্ত্রাস দেখেছি। ফলে মানে দেখেন নানান ধরনের ইয়ে আছে যে শব্দ সন্ত্রাসের আসলে নমুনা যদি আমরা দেখতে চাই, আমরা এই যেই বক্তব্য নিয়ে হচ্ছে হামিম অভিযোগটা তুললো, তারপরে হামিমের স্ট্যাটাসটা হচ্ছে একটা মানে নমুনা যে শব্দ সন্ত্রাসটা কি পরিমাণ হতে পারে, কোন ধরনের হচ্ছে এলিগেশন এবং কোন ধরনের শব্দ চয়ন মানে কত জঘন্য হতে পারে। হামিম তার উদাহরণ। হ্যাঁ, যদি 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 হ্যাঁ, তুমি অবশ্যই বলছো। কি বলছি বলেন? হ্যাঁ, তুমি বলছো যে গাজাখুর হ্যান এই টাইপের আলাপে এই ধরনের কোনো কথা বলছো। অবশ্যই তুমি বলছো। তুমি এখন অস্বীকার করতে পারো। আমি অস্বীকার করব, আমার তো স্ট্যাটাসটা এখনো আছে। আপনি দেখেন, একটা রাজনৈতিক কর্মী মানে এই বিরোধিতা করতে গিয়ে সে কোন ধরনের শব্দ চয়ন করবে, হ্যাঁ, সেটা একেবারেই মানে স্পষ্ট ইয়েতে।
ফলত দেখা যাচ্ছে যে এই শব্দ সন্ত্রাসের কথা বলে আসলে প্রকৃত অর্থে যে সন্ত্রাসটা হচ্ছে সেটাকে আসলে আড়াল করা হয়। আমি একটু আগে বললো যে ছাত্রদল এই কোনো প্রকার হচ্ছে লাঠিয়াল বাহিনী কিংবা হচ্ছে ইয়ে করে না, শিক্ষার্থীদের অধিকারের জন্য আন্দোলন করে। আমাকে দেখা যে ৫ আগস্টের পরে কিংবা বিশেষত এই নির্বাচনের পরে মানে জনগণের কোন ইস্যুতে ছাত্রদল কথা বলেছে। বাংলাদেশের হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার একটা বাণিজ্য চুক্তি করে গেছে, বিএনপি সরকার সেটা কন্টিনিউ করতেছে। আমরা দেখতেছি এই খাতে মানে এই চুক্তির কারণে বাংলাদেশের কৃষি খাত বা পোল্ট্রি খাত সবকিছু ধ্বংস হয়ে যাবে। ওর মনে হয় খামার আছে, এই ধরনের কিছু একটা দেখছিলাম ফেসবুকে। তার খামার শিল্পটাও কিন্তু ব্যাপকভাবে বাধাগ্রস্ত হবে। ছাত্রদল ন্যূনতম কোনো কথা বলছে? কিংবা হচ্ছে এখন হামের যে বিস্তৃতি অবস্থা হয়েছে, ছাত্রদল কোনো কথা বলছে? তাহলে কোন জায়গা থেকে সে বড় রাজনৈতিক দলের মানে বাহিনী হিসাবে মানে বিপরীতে গিয়ে জনগণের পক্ষের শক্তি হিসেবে কিভাবে তারা কাজ করে? এবং সরকার যখনই ক্ষমতায় আসে তখনই হচ্ছে দেখা গেছে যে ক্ষমতাসীন দলই আসলে বিশ্ববিদ্যালয়ে হস্তক্ষেপ করে। ক্ষমতার আগে থাকা অবস্থায় আন্দোলন সংগ্রামে থাকে, যখন ক্ষমতা ছিল না আন্দোলন সংগ্রাম ছিল। কিন্তু যখন জুবেল, আমি আপনার প্রশ্নগুলো নিয়ে হচ্ছে হামিমের কাছে ফিরতে চাই, আপনি বলুন। না দেখুন, উনি বললেন যে আমরা হামের বিষয়ে কথা বলি, আপনি তৎকালীন সময় সমস্ত কিছু নিয়ে কিন্তু ইন্ডিকেট আমরা করেছেন। কিন্তু রিসেন্ট সময় আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীরা যেন তাদের শতভাগ আবাসনটি নিশ্চিত হয়, বিভিন্নভাবে যে আপনার বিভিন্ন যারা শিক্ষা জীবন শেষ করছে তারা যেন হলগুলোতে না থাকে, বরং প্রথম বর্ষে যে শিক্ষার্থীরা আসছে দেশের বিভিন্ন প্রান্তিক অঞ্চল থেকে তাদের আবাসন নিশ্চিতের জন্য কিন্তু আমরা বারংবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা বলছি। এমনকি আপনি দেখবেন গত কয়েকদিন পূর্বে আপনার বর্তমান যে ডাকসু নেতৃবৃন্দ রয়েছে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় যেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে যেন হামের অস্থায়ী একটি মেডিকেল ক্যাম্প না করা হয় সেই জন্য তারা বাধার কারণ হয়ে দাঁড়িয়েছিল। সেখানেও কিন্তু আমরা প্রতিবাদ করেছি। এবং উনি যে চুক্তির কথা বললেন, এই যে চুক্তিগুলো নিয়ে আমাদের ব্যাপক পর্যালোচনা রয়েছে, শুধুমাত্র বিরোধিতার কারণে বিরোধিতা নয়। কেননা এই চুক্তিতে আপনি যে কথা বলছেন সেই চুক্তিতে যদি আমার দেশের ট্রেডের ডেভেলপমেন্ট হয়, আমার দেশে যদি প্রয়োজনীয়তা থাকে, অবশ্যই তো আমার সেটি রান করতে হবে। আমাদের রাজনৈতিক বিরোধিতা মানে এই না যে আমরা কোনো দেশের সাথে, আপনারা যেভাবে কথা বলেন তাতে মনে হয় যে বাংলাদেশ একটি সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণ দেশ, কোনো দেশের প্রতি নির্ভর করার প্রয়োজনীয়তা নেই, এই ধরনের একটি সমাজতান্ত্রিকতার কথা বা বিভিন্ন টার্ম এনে আপনারা এগুলোকে বিনষ্ট করেন। কিন্তু এগুলো বাস্তবিক অর্থে এগুলো প্রয়োজন আছে। সুতরাং এই প্রয়োজনগুলোকে আপনি অস্বীকার করে আপনি শুধু বলার জন্য বলা বা বিরোধিতার জন্য বিরোধিতা করতে পারবেন না। যে এ পর্যায়ে জুবেল, আপনার কাছে জানতে চাই যে আমরা একটা সময় পর্যন্ত জানতাম যে 2024 সালের জুলাই পর্যন্ত বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয়ের সব ছাত্রাবাসের একচ্ছত্র নিয়ন্ত্রণ ছিল একটি নির্দিষ্ট দলের হাতে। নামটা এখন উল্লেখ করতে চাচ্ছেন, আপনি বুঝতে পেরেছেন। এবং এটার পিছনে ছিল ওই একই সিট পাওয়ার জন্য কিংবা হচ্ছে কোনো রাজনৈতিক দলের একটি অংশ হয়ে যাওয়া কিংবা গেস্ট রুমে উপস্থিত থাকা, এইসব নানান ধরনের ইস্যু ছিল। এই সংস্কৃতির কিংবা এই কর্মকাণ্ডগুলোর কি আসলেই আদৌ কোনো পরিবর্তন হবে ভবিষ্যতে? দেখেন, ভবিষ্যতে পরিবর্তনটা আসলে মূলত হচ্ছে শিক্ষার্থীদের উপর নির্ভর করছে। এবং মানে এই যে অবস্থা তৈরি হয়েছিল, বিশেষত হলগুলা যে দখলদারিত্বের যে ব্যবস্থা, বিশেষত সিটকে কেন্দ্র করে, সেটা কিন্তু মানে ক্ষমতা যখন খুবই সুসংহত হয়ে গেছিল তখন কিন্তু একেবারে স্ট্রিক্ট হয়ে গেছিল। এবং এই অবস্থা মানে আগামী দিনেও হতে পারে যদি একেবারে ক্ষমতা প্রশ্নহীন থেকে যায়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি নিজেদের মানে মেরুদণ্ডটাকে ছিল কোনো রাজনৈতিক দলের কাছে বন্ধক দিয়ে রাখা শুরু করে, তখনই আসলে আবার সেই পুরনো ব্যবস্থা ফিরে যাবে। তার আগ পর্যন্ত যদি প্রতিনিয়ত শিক্ষার্থীরা প্রশ্ন করতে থাকে এবং প্রতিনিয়ত যে অধিকারের জায়গাটুকুতে সচেতন থাকে, তাহলে কারো সাধ্য নাই। মানে হামিম বলতেছিল ছাত্রদল আবাসন নিয়ে হচ্ছে কথা বলছিল, প্রশাসনের সাথে কথা বলছিল। এটা মানে দেখা গেছে যে এখনকার বাস্তবিক অবস্থাই তাই যে মানে কোন রাজনৈতিক দলের, ঢাকা বিশ্ববিদ্যালয় কোন রাজনৈতিক দলের মানে আধিপত্য যে জিনিসটা, সেটা হচ্ছে দখলদারিত্বের জায়গায় হলের পুরা হল দখল করে ফেলা কিংবা সিট ওই রাজনৈতিক দল দিয়ে চালাবে, সেই বাস্তবতা আসলে নাই। যদি সেই ব্যবস্থা যদি করে, সেই দলের ক্ষমতা থেকে একবার জাতীয় ক্ষমতা থেকে সে মানে পতন হওয়াটা খুব স্বাভাবিক হয়ে যায়। ফলত নিজেদের মানে অবস্থার কারণেই, নানান কারণেই আসলে মানে এই পজিশনে কোনো দল আসলে এখন যেতে পারবে না। আমি আবারও আসবো আপনাদের দুজনের কাছে। এ পর্যায়ে একটি বিরতির পরে ফিরে আসতে চাই আপনাদের দুজনের কাছে। দর্শক দেখছেন দেশ সন্ধ্যা। আবারও আমন্ত্রণ জানাচ্ছি দেশ সন্ধ্যায়। আজকে আমরা দেশ সন্ধ্যায় আলোচনা করছি ছাত্র রাজনীতি কতটা ছাত্র বান্ধব এই বিষয়টি নিয়ে। এবং এ পর্যায়ে শেখ তানভীর বাড়ি হামিম, আপনার কাছে জানতে চাই যে প্রায় অলমোস্ট সবগুলো ছাত্র সংগঠনের বিরুদ্ধে কমিটি বাণিজ্যের অভিযোগ রয়েছে, বিশেষ করে মেধাবীদের চেয়ে আর্থিক লেনদেনের বিষয়টিকে নাকি প্রাধান্য দেওয়া হয়ে থাকে। এখানে আপনি কি বলবেন? দেখুন, আমাদের মানে এমন একটি এস্টাবলিশমেন্ট দাঁড়িয়েছে ছাত্র রাজনীতির বিপক্ষে। এই দেখুন, আজকে আমরা একটি মিডিয়া টকশো করছি,
আমাদের অসংখ্য লোক কিন্তু এটা দেখছে, সকলে কিন্তু এই যে আপনি যে প্রশ্নটি করেছেন, তার মানে ছাত্র রাজনীতি যারা করে এরা কমিটি বা পদ দেওয়ার মাধ্যমে অর্থের একটি ব্যাপার আছে, এর সবাই মাধ্যমে তো কিন্তু অলমোস্ট সেটাই ভাবে মনে হচ্ছে। এটার মাধ্যমে কিন্তু এই ভাবনাটাকে আপনারা আরো দৃঢ় করছেন। সুতরাং এটা একটা মিস মেসেজ যায় আমাদেরকে। সবসময় যেভাবে আমরা কথা বলি মনে হয় ছাত্র রাজনীতি একটা নিষিদ্ধ বিষয়, কিন্তু আপনারা তো বেশিরভাগ সময় আমরা বলেন না যে ছাত্র রাজনীতি করার ফলে এই যে একটি পরিবর্তন আসলো, এটাও ছাত্র রাজনীতি একটি পরিবর্তনের কারণ। 90-এর দশকে যে বাংলাদেশের গণতান্ত্রিক পুনর্বিকাশ হলো, এটিও একটি ছাত্র রাজনীতির সুফল। এইগুলো মাঝে মধ্যে বললে আমার মনে হয় তখন দর্শকদের কাছে একটি ভালো মেসেজ যাবে, আমাদের নিজেদেরকে এত অপরাধী মনে হবে না। আরেকটি বিষয় হচ্ছে, আপনি বললেন যে আর্থিক একটি, এইগুলো আমরা দেখেছি যে ছাত্রলীগের আমলে ছিল, আর বর্তমান বিষয় আপনারা দেখবেন অনেকে অনেক সময় কিন্তু ক্লেম করে, কারণ এই ছাত্র সংগঠনগুলোতে সকলে যারা ছাত্র সংগঠনের নেতৃত্ব দেয় বা যুক্ত, প্রত্যেকেরই একটি এইম থাকে যে আমি এখানে শীর্ষ পর্যায়ে যাব, কিন্তু শীর্ষ পর্যায়ে একজন সভাপতি একজন সাধারণ সম্পাদক নেতৃত্ব দেয়। সুতরাং এই দুইটি পদের এগেইনস্টে কিন্তু প্রায় 150 বা তারও অধিক ছাত্র নেতৃবৃন্দ থাকে যারা এই পদে যেতে চায়। সুতরাং যখন যে বঞ্চিত হয়, অনেকেই তাদের ভিতর থেকে এই ধরনের প্রশ্ন তোলে, কিন্তু বাস্তবিকতা এটার সেরকম কোনো সম্ভাবনা নেই। কেননা ছাত্র রাজনীতির মাধ্যমে তো আপনার আর্থিক যে একটি বিষয়, ছাত্র রাজনীতির মাধ্যমে তো আপনি আর্থিকভাবে খুব বেশি লাভবান হতে পারবেন না। আমি এ পর্যায়ে একটু বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল, আপনার কাছ থেকে একটু কমিটি বাণিজ্যের যে অভিযোগগুলো রয়েছে সেটার ব্যাপারে জানতে চাই। দেখেন, আগেও বললাম যে ছাত্র রাজনীতি মূলত যখন হচ্ছে ক্ষমতার আশেপাশে এবং ক্ষমতার অংশীদারিত্বের মধ্যে ঢুকে পড়ে। আপনি জেলা পর্যায়ে যদি যান, ক্ষমতাসীন যে রাজনৈতিক দলগুলো থাকে কিংবা হচ্ছে যাদের হচ্ছে ব্যাপক পরিমাণ হচ্ছে এমপি থাকে, তাদের এই ছাত্র সংগঠনগুলো নানাভাবে টেন্ডার বাণিজ্যের সাথে জড়িত থাকে। স্থানীয় যে এই টেন্ডারগুলো থাকে, স্থানীয় যে মানে চাঁদাবাজির যে সিন্ডিকেট থাকে, সেইগুলোর মধ্যে সাথে তারা ইনক্লুডেড থাকে। সেক্ষেত্রে তখনকার হলো ওই রাজনৈতিক ওই ছাত্র সংগঠনের পদবিটা তার টেন্ডার বাণিজ্যের জন্য, তার চাঁদাবাজির জন্য, তার হচ্ছে ক্ষমতা প্রদর্শনের জন্য খুব জরুরি হয়ে পড়ে। ফলত সে পদ বাণিজ্য নানান কিছু যা যা আছে সবকিছু আসলে করে। এর বিপরীতে হামিম বা ছাত্র দলের যে কাউকে এখানে বসান, হামিমের মতন খুব সুন্দর কথার ফুলঝুরি আসলে ফুটবে। একই ধরনের ফুলঝুরি আমরা বিগত সময়ে ছাত্রলীগের নেতাদের মুখেও শুনতাম যে বিভিন্ন অভিযোগে না এগুলো তো কোনো কিছুই না। হ্যাঁ, এবং মানে এত বৃষ্টি কথা প্রেমিকারাও এইভাবে বলে কিনা আমরা জানি না। তো ফলে মানে এইটা আসলে বাস্তবতা আসলে কি, এখানকার ক্ষমতাসীন রাজনৈতিক দলগুলোর ছাত্র সংগঠনগুলো আসলে তার ক্ষমতা বাণিজ্যের সাথে জড়িত। ফলে তার কাছে এখানে ইনভেস্টমেন্ট, যে 20 লাখ টাকা দিয়ে একটা পদবি দিবে, সেটা তার কাছে ইনভেস্টমেন্ট, সেখান থেকে হয়তো 1 কোটি টাকা সে তুলে আনবে। হ্যাঁ, এর বিপরীতে আসলে মানে যেই একেবারে ছাত্র অধিকার ভিত্তিক যে রাজনীতি, সেই অধিকার ভিত্তিক রাজনীতি যদি ক্ষমতাসীন রাজনৈতিক দলগুলোর মধ্যে থাকতো, তাহলে হয়তো এই বাণিজ্যটা হইতো না। হামিম সাহেব, আপনার ছাত্র সংগঠন নিয়ে জুবেল সাহেবের এত অভিযোগ কেন? আমি আসবো বিরতির পরে এই প্রশ্নে ফিরে। নিচ্ছে একটি বিরতি দেশ সন্ধ্যা থেকে। আবারও আমন্ত্রণ জানাচ্ছি দেশ সন্ধ্যায়। আজকে আমরা দেশ সন্ধ্যায় কথা বলছি ছাত্র রাজনীতি কতটা ছাত্র বান্ধব এই বিষয়টি নিয়ে। এ পর্যায়ে শেখ তানভীর বারী হামিম, আপনার কাছে জানতে চাই যে আমরা সবসময় দেখি যে জাতীয় সংসদের মতো ক্যাম্পাসেও ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনগুলোর এই যে হল দখল, সিট দখল, তারপরে গেস্ট রুমে নির্যাতনের মতো অভিযোগ থাকে, এবং সেখানে আমরা সবসময় দেখতে পাই যে সরকার দলীয় এবং বিরোধী দলীয় ছাত্র সংগঠনগুলোর এক প্রকার মুখোমুখি অবস্থান। আমরা কি সামনে এই নিয়ন্ত্রণহীন ছাত্র রাজনীতি দেখতে পাবো, কিংবা এটিকে কিভাবে সমাধান করবে? না দেখুন, আমরা সবসময় ক্ষমতাসীন এটা আগে একটা টার্ম ব্যবহার করতাম, বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী উনি কিন্তু ক্ষমতাকে দায়িত্বে রূপান্তরিত করেছে। একইভাবে আমরা যারা ছাত্র সংগঠন রয়েছে, আমরা কখনো নিজেদেরকে ক্ষমতাসীন ছাত্র সংগঠন মনে করি না, কেননা যা আমরা দেখেছি, আমরা বিশ্লেষণ করে দেখলাম যারা এই ছাত্র রাজনীতিকে ক্ষমতাসীনভাবে নিজেদেরকে দায়িত্বশীলের জায়গায়, তারা কিন্তু চলে যেতে হয় বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলন সংগ্রামের ভিতর দিয়ে। সুতরাং আমরা সবসময় এটাকে দায়িত্ব হিসেবে নিয়েছি। এবং আপনি দেখুন, আমাদের সাইড থেকে একটি কথা বলতে পারি যে বারংবার ক্যাম্পাসগুলোতে, গতকাল রাতেও আপনি দেখুন মহসিন হলে একটি উদ্ভূত পরিবেশ পরিস্থিতি তৈরি করা হয়েছে, তিতুমির কলেজে একটি উদ্ভূত পরিবেশ পরিস্থিতি তৈরি করা হয়েছে, ঠিক একইভাবে তার কয়েকদিন আগে চট্টগ্রাম সিটি কলেজে একটি উদ্ভূত বিশেষ পরিস্থিতির সৃষ্টি করা হলো। বারংবার কিন্তু বিভিন্ন দেশকে অস্থিতিশীল করার জন্য একটি ষড়যন্ত্রে বারংবার বিরোধী দলীয় ছাত্র সংগঠন লিপ্ত হচ্ছে, কিন্তু আমরা কিন্তু কখনোই এই ফাঁদে পা দিচ্ছি না, বরং আমরা নিজেদেরকে আরও
কিভাবে আপনার সহনশীল রাখা যায়, কিভাবে শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে তাদেরকে বিভিন্ন যুক্তিতর্কের মাধ্যমে মোকাবেলা করা যায়, সেদিকে আমরা প্রায়োরিটি দিচ্ছি। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে যেহেতু আমরা দায়িত্বশীল ছাত্র সংগঠন, আমাদের একটি বড় স্টেক রয়েছে প্রত্যেকটি কলেজ ক্যাম্পাসে, সুতরাং আমাদের এখানে দায়িত্বের পরিচয় দিতে হবে এবং আমরা সেটা দিয়ে যাচ্ছি। ধন্যবাদ। এই পর্যায়ে জুবেল, আপনার কাছে জানতে চাই যে আমরা সবসময় দেখে আসছি যে ভাষা আন্দোলন বলেন, মহান মুক্তিযুদ্ধ বলেন কিংবা স্বৈরাচার পতনের আন্দোলন বলেন, এই সবগুলোকে ছাত্র সংগঠনগুলোকে এক ধরনের প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করা হয়েছে রাজনৈতিক দলগুলোর। এক্ষেত্রে আপনি আসলে কি মনে করেন যে এই সংস্কৃতির আসলে পরিবর্তন ঘটা দরকার কি দরকার না? দেখেন, আপনি কি সংস্কৃতির কথা বলতেছেন এটা কিছুটা অস্পষ্ট, কিন্তু যদি আন্দোলনের কথা বলি, যেহেতু ভাষা আন্দোলনের কথা আসছে, 69 গণ অভ্যুত্থান সহ বিভিন্ন আন্দোলনের কথা বলছে, মানে সেই আন্দোলনের সংগ্রামের ক্ষেত্রে অগ্রগামী ভূমিকা পালন করে ছাত্র সমাজই। কারণ হচ্ছে প্রথমত সে সবচেয়ে মানে সমাজের অগ্রগামী অংশদের একজন, দ্বিতীয়ত সে চাকরি কিংবা হচ্ছে সাংসারিক অবস্থার মধ্যে থাকে না, ফলে সে আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দেয়, লড়াই করে, সংগঠিত করে, এবং সেই সংগঠিত করা ইতিহাসের প্রয়োজনে, এই সময়ের প্রয়োজনেই বারবার সে করে আসছে এবং করবেও। এবং এটা আসলে আমাদের বাংলাদেশের ইতিহাসের জন্য একটা মানে গৌরবোজ্জ্বল ইতিহাস বলতে হবে, এবং এই গৌরবোজ্জ্বল ইতিহাসকে আমরা ধারণ করি। আগামী দিনেও যদি বাংলাদেশের ইতিহাসে যদি কোনো স্বৈরাচার ঝেঁকে বসে, এই ছাত্র সমাজ আসলে আন্দোলন সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দেবে, সেই প্রত্যাশাটাকেও আমরা রাখি। আমরাও বিশ্বাস করতে চাই। অসংখ্য ধন্যবাদ জাবির আহমেদ জুবেল এবং শেখ তানভীর বারী হামিম, আপনাদের দুজনকে আজকে আমাদের দেশ সন্ধ্যায় সময় দেওয়ার জন্য। দর্শক দেখছিলেন দেশ সন্ধ্যা, ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।